এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিপদে পড়ল বিএনপি। ইউনূসকে খুশি করতে এই কাজ করল বিএনপি সরকার। এর পরিণতি ভয়ঙ্কর বলে গর্জে উঠল শেখ হাসিনা। তিন দিক থেকে হচ্ছে বিএনপির পতন। এই তিন দিকের চাপ এতটাই শক্তিশালী যে বিএনপি যতই চেষ্টা করুক না কেন তারা টিকতে পারবে না। কারণ যখন তিন দিক থেকে একসাথে আক্রমণ আসে তখন কোনো সরকারই টিকে থাকতে পারে না। ইতিহাস সেটাই বলে এবং ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। বিএনপির পতন এখন শুধু সময়ের ব্যাপার। সাপের বাচ্চা কখনো মানুষ হয় না। সাপের বাচ্চাকে যতই আপনি মানুষের সাথে রাখার চেষ্টা করেন, সাপের বাচ্চা সবসময় সাপ থাকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে যে বিষয়টি নিয়ে সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে দিয়েছে, আসলে কি হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু। তাই দেরি না করে চলুন বিস্তারিত দেখে আসি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দর্শক আসুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়েছে। ডক্টর ইউনূসের আমলে এই সংশোধনীটি করা হয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। কাজেই বিলটি জাতীয় সংসদে সহজেই পাশ হয়ে যাবে এমনটাই ভাবা হয়েছিল, কিন্তু হয়নি। বিলে আপত্তি জানান সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারাই বেশি সোচ্চার ছিলেন। তাহলে জামায়াতের আপত্তির কারণটা কি? রহস্যটা এখানেই। কারণ আইন আজকে তৈরি হলেও এটা কার্যকর থাকবে বছরের পর বছর ধরে। এই আইনে গণহত্যার সাথে জড়িত সংগঠনের নিষিদ্ধের সুযোগ আছে। এখানেই কি জামায়াতের ভয়? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে। আগে সন্ত্রাস বিরোধী আইনে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বিধান ছিল কোনো ব্যক্তি বা সংগঠন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূস সরকার ওই আইনের সংশোধনী এনে সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট জারি করা হয়। ইউনূস আমলের এই অধ্যাদেশটিকেই আইনে রূপ দিতে জাতীয় সংসদে বিল পাশ হলো। তবে পাশ হওয়ার আগে কিছু ঘটনা ঘটেছে যা বেশ কিছু প্রশ্ন তৈরি করেছে। প্রথমটি হলো, ডক্টর ইউনূস আমলের অধ্যাদেশগুলো পর্যালোচনা করার জন্য সংসদের একটা বিশেষ কমিটি করা হয়। সেই কমিটি 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু এবং 15টি সংশোধিত আকারে পাশ করার সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল করা হয় এবং 16টি ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হয়। সন্ত্রাস বিরোধী যে আইনটি পাশ হলো এটি সেই 15টির মধ্যে পড়েছিল। অর্থাৎ কমিটির সুপারিশ অনুযায়ী যে 15টি বিল সংশোধিত আকারে পাশ হওয়ার কথা এটি তার মধ্যে একটি। কিন্তু সংসদে যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। সংসদে কমিটি করে সেই কমিটির কোনো সুপারিশ যদি মানাই না হয় তাহলে কমিটি করার অর্থ কি? কমিটি কি এমন সুপারিশ করেছিল যা সংসদে পাশ হলো না? অথচ কমিটিতে তো সরকারি এবং বিরোধী দল দুই দলেরই সদস্য ছিল। তাহলে দ্বিতীয় প্রশ্নটি আরো গুরুতর। বিল পাশ হওয়ার কয়েক মিনিট আগে বিলটি নিয়ে আপত্তি জানান সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন এটি একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুসারে সংসদ না থাকলে যে অধ্যাদেশ জারি করা হয় তা সংসদ বসার 1 মাসের মধ্যেই পাশ করিয়ে নিতে হয়। সেই হিসাবে 1 বছর আগে যে সংশোধনীটি আনা হয় সেটি জামায়াতের আমির সহ সবাই 1 বছর ধরেই পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন। সংসদ বসার পর যে বিশেষ কমিটি করা হয় তাতে গাজী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম খান সহ জামায়াতের বেশ কয়েকজন এমপি আছেন। তারা এতদিন বিষয়টি দেখলেন না কেন? আসল কথাটি অবশ্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিলটি উত্থাপনের সময় তিনি বলেন, বিলটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তার সংশোধনের জন্য। এখানেই জামায়াতের যত ভয়। মনে থাকার কথা, শেখ হাসিনা সরকারের পতনের কিছুদিন আগে জামায়াতে ইসলামীকে এই আইনেই সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়। যেসব যুক্তিতে জামায়াতকে তখন নিষিদ্ধ করা হয়, ভবিষ্যতে কোনো সরকার চাইলে ওই যুক্তিতেই জামায়াতকে আবারও নিষিদ্ধ করতে পারে। বিশেষ করে 71-এর গণহত্যার দায় এবং মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াতের বিচারের কথা বহুল আলোচিত একটি বিষয়। মাত্র সাপের বাচ্চা কে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, আমার ভিডিওতে অনেকেই দেখেছেন। এই সাপের বাচ্চা বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করে দিয়েছে, একটা কালো আইন প্রবর্তন করে। বাংলাদেশের মতো জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা অনেকটা রূপকথার গল্পের মতো হয়ে গেল না? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ বিএনপি এবং জামায়াত জাতীয় সংসদে অনুমোদন দিয়ে এখন আইনে পরিণত করেছে। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিক, এখন থেকে কোনো ব্যক্তির পাশাপাশি সংগঠনকে নিষিদ্ধ এবং শাস্তির আওতায় আনা যাবে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনবে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে রাজপথে নামবে, দলের পক্ষে কথা বলবে, অনলাইনে কিংবা অফলাইনে দেশে থেকে তাদেরকে গ্রেফতার করার মতো বৈধতা আইনের মাধ্যমে দিয়ে দিল বর্তমান সরকার। আপাত দৃষ্টিতে এটি আওয়ামী লীগকে লক্ষ্য করে করা হলেও ইতিহাসের গতিপথ আমাদেরকে বারবার জানান দিচ্ছে এটি একটা ভয়ঙ্কর মরণ ফাঁদ, এবং এই মরণ ফাঁদ কিভাবে কার উপর চলে আসবে সময় সেটার সিদ্ধান্ত নেবে।
24 জুলাইয়ে হতাহতের সংখ্যা নিয়ে একটা বিশাল বিতর্ক আছে। যদিও বলা হয় 1500 মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু এর প্রকৃত সত্য আমরা আজও জানি না, কারণ আন্তর্জাতিকভাবে কোনো প্রকার তদন্ত হয়নি। জাতিসংঘের যে তদন্ত দল ছিল ওইটা একটা মিথ্যাচার করা হয়েছিল ইউনুসের মাধ্যমে, সেটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। প্রকৃত সংখ্যা হয়তো 1500 হবে না, এর থেকে আরো কম, এবং এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু আছে। আওয়ামী লীগকে যদি এই ঘটনার দায়ে নিষিদ্ধের কথা বলা হয়, তবে 30 লক্ষ মানুষের রক্তে রঞ্জিত জামায়াত ইসলামী কেন নিষিদ্ধ হবে না? তারা তো 71-এর প্রমাণিত গণহত্যাকারী হিসেবে এখনো বহাল তবিয়তে বাংলাদেশের রাজনীতি করতেছে। যারা আজ এই আইন পাশ করেছেন তাদের নিজেদের ইতিহাস কিন্তু এতটাও ভালো না। তাদের নিজেদের ইতিহাসও রক্তে রঞ্জিত, রক্তে ভেজা। তাদের ঝুলিতেও অসংখ্য হত্যাকাণ্ডের বিষয় আছে, চাইলেও অস্বীকার করতে পারবে না। জিয়াউর রহমানের শাসনামল 1975 থেকে 1981, ব্যর্থ সেনাভ্যুত্থানের পর হাজার হাজার সেনা সদস্যকে বিনা বিচারে ফাঁসি দেওয়া। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।